আমাদের বিয়ে হয়েছে 2 বছরের মতো। পারিবারিকভাবেই চাকরির সূত্রে আমি ঢাকায় থাকি। বিয়ের আগে আমার এক বাল্য বন্ধু আয়মান বলেছিল, শোন রিয়াংশ, বউ হচ্ছে পায়ের নিচের জুতার মতো, সবসময় পায়ের নিচেই রাখবি, নয়তো একবার মাথায় উঠে গেলে আর নামাতে পারবে না, পস্তাতে হবে। বিড়াল বিয়ের রাতেই মারতে হয়। যেদিন আমার বিয়ে হয়, বাসর ঘরে ঢুকতে আমার স্ত্রী তানজিলা আমাকে দেখে প্রাণবন্ত হয়ে বলে উঠল, তুমি চলে এসেছো, আমাকে কয়েকটা ছবি তুলে দাও তো। এরপর দুজনে কয়েকটা সেলফি তুললাম। ফটোগ্রাফার কবে না কবে ছবিগুলো দিবে কে জানে। তবে আমার বন্ধু আয়মানের কথা, বিড়াল বিয়ের রাতেই মারতে হয়, এই কথাটা আমার কানে বাজতে লাগলো। তখন আমি তানজিলাকে ধমক দিয়ে বললাম, আমাকে তুমি করে বলার অনুমতি কে দিয়েছে? তানজিলা হতমত হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম। আমি আর ওর কথা শেষ করতে দিলাম না, চুপ বলে চিৎকার করে উঠলাম, বিয়ের রাতেই সেলফি? তাহলে এখন যেটা করবো সেটারও কি ভিডিও করে রাখবি তুই? এরপর ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর শাড়ি চুড়ি খুলতে লাগলাম। ও যখন ব্যথা চিৎকার করতে লাগলো, তখন মনে মনে বলছিলাম, বাহ, বিয়ের দিন রাতেই বিড়াল মেরে দিয়েছি। এরপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে বাটন ফোন কিনে দিয়েছি। বাসায় ডিশলাইন আছে, টিভি দেখবে, সমস্যা কি? বছরে 2-1 বার বাবার বাড়িতে যায়, তাও আমি নিয়ে যাই। 2-1 দিন থেকে বাড়িতে ফেরত আসে। শপিং আমিই করে দিই, লিস্ট করে দিতে বলি, সেই অনুযায়ী নিয়ে আসি, কিন্তু কখনো সাথে করে মার্কেটে নিয়ে যাই না। অর্থাৎ সে আমার পায়ের নিচেই আছে। তবে আজকাল বাসায় ফিরতে কেমন অস্বস্তি লাগে। ভুতুরে বাড়ির মতো সব চুপচাপ, শুধুমাত্র একটা রুমের লাইট জ্বালিয়ে তানজিলা বসে থাকে। অবশ্য এটারও একটা কারণ আছে। একবার বিদ্যুৎ বিল বেশি এসেছিল, বিদায় দিয়েছিলাম 2টা চড় থাপ্পড়, ব্যাস কাজ হয়ে গেছে। এরপর থেকে আর বেশি বিদ্যুৎ বিল আসে না। এর কয়েকদিন পর অফিসের কিছু প্রয়োজনীয় কাগজ খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে একটা মেডিকেল রিপোর্ট, সাথে প্রেসক্রিপশন সহ সাথে বেশ কিছু কাগজপত্র পেলাম। এগুলো পড়ে মাথা আমার ঘুরে গেল। তানজিলা আমাকে না বলে অ্যাবর্শন করিয়েছে, কিন্তু কবে করলো? তারপর মনে পড়লো 3 দিন অফিসের কাজে ঢাকার বাহিরে ছিলাম। এই 3 দিনের ভিতরেই হয়তো এমন কিছু করেছে। রাগ কন্ট্রোল করতে না পেরে প্রচন্ড মারলাম। একটু শব্দ করলো না, কিন্তু আমার নিজের চেঁচামেচিতে আর ঘরে এটা ওটার ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন মানুষ চলে আসলো। দরজা খুলতেই তারা এক প্রকার জোর করে ঘরের ভিতরে প্রবেশ করলো। পাশের ফ্ল্যাটের জসিম ভাই তখন রাগে কাঁপতে কাঁপতে আমাকে বলল, আপনি কি মানুষ নাকি অমানুষ? তানজিলা তখন প্রায় অচেতন। ওকে হসপিটালে তখন তারাই নিয়ে গেল। আমি আর ওর সাথে হসপিটালে যাইনি। এর পরের দিন সকালে শুনলাম তানজিলার বাড়ির সব লোকজন নাকি আমার বাড়িতে এসেছে। আমি তখন অফিসে ছিলাম। অফিস কামাই করে তারপর বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি তানজিলার বাবা মা, ভাই ভাবি তখন সবাই ওখানে ছিল। আমি এসে রেগে মেগে বললাম, আপনাদের মেয়েকে আপনারা বাসায় নিয়ে যান, ওকে আমি ডিভোর্স দিব, কাগজ পেয়ে যাবেন, কিন্তু ডিভোর্সের কারণ এটাই। এই বলে রিপোর্টগুলো তাদের সামনে রাখলাম। তখন তানজিলার ভাবি বলে উঠলো, তুই কি ডিভোর্স দিবি রে? কাগজ তো আমরা পাঠাবো, তুই রেডি থাক। আরে মূর্খ, তুই যদি রিপোর্টগুলো ভালো করে পড়তিস তাহলে দেখতি ইচ্ছা করেই বাচ্চা নষ্ট করা হয়নি। তোর লাতিতে ব্লিডিং শুরু হয়েছিল, তুই তো চলে গেলি অফিসের ট্যুরে, আর আমি খবর পেয়ে তানজিলাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ভাবির মুখ থেকে এমন কথা শোনার পর তখন আমার মাথা ঘুরে গেল। আর এই যে বাচ্চা অ্যাবর্শন করার ঘটনাটা, এটা তানজিলার বাবার বাড়ির কাউকেই জানায়নি ওর ভাবি, কারণ ওর ভাবি মন প্রাণ থেকে চেয়েছিল ও যেন সুন্দর করে আমার সংসারটা করে। ঠিক ওই সময় আমার বাসায় পুলিশ এসে উপস্থিত। নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরপর অনেক ধরাধরি, উকিল, টাকা পয়সা খরচ করে প্রায় 10 মাস পর আমি ছাড়া পেলাম। ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছে, নয়তো 325 না কত ধারা অনুযায়ী নাকি 8 বছরের কারাদণ্ড হতো আমার। দীর্ঘ 10 মাস জেলে থাকার পরে এসে দেখি আমার চাকরিটাও আর নেই। তারপর আর কি, গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পর সেই বাল্যবন্ধুর কথা মনে হলো। সেই আয়মান যে আমাকে বলেছিল বউ হচ্ছে পায়ের জুতোর মতো, তার বাড়িতে একদিন গেলাম। ও আমাকে দেখার সাথে সাথে বলল, আরে দোস্ত, কেমন আছিস, আয় ভিতরে আয়। আমিও বাড়ির ভিতরে প্রবেশ করলাম। কি সুন্দর সাজানো গোছানো সংসার তাদের। সে তার স্ত্রীকে ডেকে বলল, এই রিতা, দেখো কে এসেছে। ওর স্ত্রী তখন বলল, আরে রিয়াংশ ভাইয়া, আপনি এতদিন পর। আমি বললাম, এই তো, আপনারা ভালো আছেন? ওর স্ত্রী রিতা বলল, জি ভালো আছি। সাথে আয়মানকে বলল, আয়মান, তোমাকে না আমি কাল থেকেই বললাম যে ঘরে চা পাতা নেই, এখন ভাইয়াকে চা বানিয়ে দেবো কিভাবে? তুমি এখনই যে চা পাতা নিয়ে আসবে, এখনই, বেশি সময় যেন না লাগে। আর আয়মান তখন হাসতে হাসতে বলল, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এটা নিয়ে ঝগড়া করা লাগে? ওদের এসব খুনসুটি দেখে তখন আমার মনে হতে লাগলো আমার সংসারে পায়ের জুতা আর তাদের সুন্দর সংসার। এসব দেখে আমার মাথাটা ঘুরতে লাগলো। কিছুটা সময় ওখানে বসে বাসায় চলে আসি। বাসায়ও আমার জন্য অনেক মেয়ে দেখা হলো, কিন্তু আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আর কেউ আমার সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না। এসব বৃথা চেষ্টা করে আর কোনো লাভ নেই। আমার তো পেট চালাতে হবে, তাই আবারও চলে আসলাম ঢাকাতে। ঢাকায় আসার পর কোনো রকমের ডেলিভারি ম্যানের একটা চাকরি জুটলো আমার কপালে। এর কয়েকদিন পর কোনো একটা কাজে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি একটা জ্যামের গাড়িতে তানজিলা বসে আছে, লাল রঙের 3 পিস পরা। কি অপরূপ সুন্দর, পরীর মতো দেখা যাচ্ছে আমার তানজিলাকে। পাশে বসে থাকা ছেলেটা সম্ভবত ওর স্বামী। ওরা দুজন খুব হাসছে আর বারবার পিছনে ফিরে কি যেন বলছে। আমার চোখ গেল পিছনে, একটু এগিয়ে দেখলাম 2টি ফুটফুটে জমজ গোলাপ ফুলের মতো মেয়ে, একদম অবিকল মায়ের মতো চেহারা পেয়েছে। কি মিষ্টি! এই 2টা জমজ মেয়ে আমার হলেও হতে পারতো। জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করলো। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম, গাড়ির দিকে তাকিয়ে থাকলাম আর বারবার বিড়বিড় করে মনে মনে বলতে লাগলাম, পায়ের জুতো, পায়ের জুতো। আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন, এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয়। এটা একটা
একটা ভাইয়া তার জীবনের বাস্তব ঘটনা থেকে শেয়ার করেছে। তবে যাই হোক, জীবন এমন বন্ধু না রাখাটাই শ্রেয়, যারা কিনা বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে এবং নিজের সংসার জীবন নিয়ে বেশ ভালো থাকে, কিন্তু বন্ধুকে খারাপ পরামর্শ দিয়ে তার বিবাহিত জীবন ও সংসারটাই ধ্বংস করে দেয়। তাই আমি বলবো, বন্ধুত্ব করার সময় বন্ধুর ভালো গুণগুলোকে অবশ্যই দেখে নেবেন, আর না হলে জীবনে কোনো বন্ধুর প্রয়োজন নেই। আপনার জীবনে আপনার স্ত্রী হলো পরম বন্ধু।